সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এখন রয়েছি হচ্ছে তাতুয়াকান্দি গ্রাম, বাঞ্ছারামপুর উপজেলা, ব্রাহ্মণবাড়িয়া হচ্ছে জেলা। নিশ্চয়ই জানেন, একটি আলোচিত ঘটনা সারা বাংলাদেশকে নাড়িয়ে দিয়েছে। প্রত্যেকেই জানেন এই ঘটনাটি, টঙ্গীতে যে ঘটনাটি ঘটেছে দর্শক শ্রোতা, অনাকাঙ্ক্ষিত ঘটনা, যেটি প্রত্যাশা আমরা করিনি কখনো বা কেউ করে না, যে গর্ভধারিণী মা, যার কাছে সন্তান নিরাপদের একমাত্র আশ্রয়স্থল হিসেবে কিন্তু আল্লাহ তাআলা মাকে গর্ভের সে শক্তি দিয়েছেন, গর্ভে ধারণ করার শক্তি দিয়েছেন, যে বাচ্চা দুটি তাদের পৃথিবীর মায়া ত্যাগ করেছেন। তার বাড়িতে আসছি আমরা। এই বাড়িটি হচ্ছে আলেয়া বেগমের শ্বশুর বাড়ি। এখানে ঈদের মধ্যে এসেছিলেন। আমরা খুঁজতে খুঁজতে সেই শুধু ঢাকা থেকে দর্শক শ্রোতা চলে এসেছি। আমরা একটু কথা বলবো এক ভাইয়ের সাথে, যিনি হচ্ছেন মালিহা জ্যাটা, আপন জ্যাটা, অর্থাৎ বাতেন সাহেবের আপন বড় ভাই। কেমন আছেন কি জানবো? আসলে নিশ্চয়ই খুব খারাপ অবস্থায় আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি, তারপরও ভালো নেই। যে আমি আমার ভাতিজা এবং ভাতিজিকে খুব আদর করতাম। মালিহা আমাকে বাবা বলে ডাকতো, আমি তাকে জ্যোতির্মা বলে ডাকতাম। জ্যোতির্মা বললে খুব খুশি হতো। তো সর্বশেষ তার সাথে আমার কথা হয়েছে বুধবার দিন 16 তারিখে। 16 তারিখে ওর সাথে কথা বলছি। ও বলছে যে বাবা আমার জন্য লিচু নিয়ে আসছো। আমি তাকে লিচু খাওয়াতে পারিনি। হয়তো তার এই বেদনাটা আমার চিরদিনই থাকবে। তো আমার ভাস্তা, আমি আরও কিছুদিন আগে ফোন দিয়েছিলাম, আমার ভাস্তা আমাকে বলল বাবা তোমাকে আইফোন কিনে দেবো। কিন্তু আবদুল্লাহ আমার আইফোন কিনে দেবে বলছিল, কিন্তু আইফোনও পেলাম না, লিচুও খাওয়াতে পারলাম না। আমার ভাস্তার ভাতিজির কথা মনে পড়লে আমার বুক ফেটে যায়। আমি খুব আদর করতাম। আমার দুটোটাই বাবা বলে ডাকতো। কি বলবো, দুঃখের কথা। আর এই আর কি। তো আলিয়া আমার ছোট ভাইয়ের বউ, ও আমাদের ফ্যামিলিতে আসছে 10 বছর। তো ওর সাথে আমরা কখনো দেখিনি আমার সাথে খারাপ ব্যবহার করতো। আমার সাথে ওই ভালো ছিল, আমরা ভালো জানি। এখন যাই হয়েছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সরকার তদন্ত করবে, যা বিচার হয় তাই আমরা দাবি জানাচ্ছি, বিচার হোক। আর কি বলবো। এমনিতে কেমন মনে হইতো আপনার ছোট ভাইয়ের ওয়াইফকে? আসলে না, আমরা ভালো জানতাম। আমাদের সাথে কখনো সে খারাপ ব্যবহার করতো। তার কোনো নিজস্ব চাহিদা ছিল না। সে কখনো হিংসা, কখনো কোনো কিছুতেই এগুলা করতো না। তার কোনো চাহিদা ছিল না। সে রাগান্বিত হতো না, বা পিলুই রিস, অহংকার, এগুলা তার মাঝে ছিল না। সে আমাদের ফ্যামিলিতে কাজ আছে, কাজ করছে, খাবার আছে, খাইছে, এই ঠান্ডা মাথায় চলছে। তো এখন আর কি বলবো, বলার কিছু নাই। তবে যা সরকার তদন্তের মাধ্যমে পায় তাই হোক, এটাই আমাদের কাম্য। একটু জানতে চাই যে কখনো আসলে জানতে পারছেন যে আপনার ভাইয়ের সাথে ঝগড়া বিবাদ বা মান অভিমান? না, এরকম আমরা কখনো দেখি নাই, শুনি নাই। সেই আমার ভাতিজা আবদুল্লাহ হওয়ার পরে কিছুটা অসুস্থ হয়। তো অনেক ডাক্তার, কবিরাজ অনেক কিছু দেখাইছে, কিন্তু সে পরিপূর্ণ ভালো হয় নাই। কিছু উন্নতি হয়েছে, কিন্তু পরিপূর্ণ ভালো হয় নাই। সর্বশেষ আমি ফেব্রুয়ারি 18 তারিখে ঢাকা পিজি হসপিটালের বিভাগীয় প্রধান আবুল কালাম আজাদ, ওনাকে দেখানোর পর উনি বলছে যে আমি এই ওষুধ লিখে দিলাম, এই ওষুধগুলা খাবেন, আর যদি এই ওষুধ খাবারের পর যদি সে ভালো না হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। আমি মালিবাগ একটা ডাক্তারের কাছে আর রেফার করে দেবো, ওখানে 10-12 দিন ভর্তি রাখবেন, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। তো ওখান থেকে ওষুধ আনার, আবুল কালাম আজাদ স্যারের ওষুধ খাওয়ার পর থেকে উনি ভালো, তেমন কিছু হয় নাই। তবে কেন সেদিন জানি কি হয়ে গেল আমরা সব জানি না। আমি দেশে ছিলাম, আমি টঙ্গীতে যাই নাই, আমি টঙ্গী ছিলাম না। যা মিডিয়াতে দেখেছি, ফোনে যোগাযোগ করে যেটুকু খবর নিতে পারছি এটুকুই, তার বেশি আর বলতে পারি না। ওই সময় ঘটনাস্থলে গিয়েছিলেন? না, আমি ওখানে যাই নাই, আমি দেশে ছিলাম। আমার পরিবার, আমার ছেলে, আমার বাবা মা, ওরা এখানে ছিল। ওইখানে ছিল, আপনি হয়তো মানতে পারবেন না। না, আমি যাই নাই, আমি মানতে পারবো না, বিদায়ী আমি যাই নাই।
এই আর কি। ওনারা আসলে দেশের বাইরে ট্রিটমেন্ট করলে মনে হয় ভালো হইতো, ডাক্তার কি বলছিল আসলে? ডাক্তার বলছিল যে ভালো ডাক্তার দেখানোর জন্য, তো আমরা অনেক ডাক্তারই দেখাইছি, আমার ভাইয়ের দেখাইছে, আমার ছোট দুই ভাই বাতেন, আরমান, ওরা উত্তরাতে বাংলাদেশ মেডিকেল ডাক্তার দেখাইছে, তারপর ধানমন্ডি ল্যাবিডি দেখাইছে, তারপর আবার আমি ধানমন্ডিতে পপুলার নিয়ে আমি দেখাইছি আবুল কালাম আজাদ স্যারকে, তো পিজিতে। তো কিন্তু আমরা ভালো পরিপূর্ণ সুস্থ হয় নাই। হঠাৎ সে অজ্ঞান হয়ে যেত, অজ্ঞানতে উঠলে আবার 2-4 মিনিট পরেই ভালো সুস্থ হয়ে যেত। তো এতে কি হয়ে গেল আর বলতে পারি না। কিন্তু এই ধরনের ঘটনা, যতই মানুষ মেন্টালি সমস্যা থাকে, এই ধরনের ঘটনা ঘটাইতে পারে, এটা আপনার মনে এটা তো বিশ্বাস হয় না। তো মানে কি বলবো, আমরা যেহেতু দেখি না, নিজ চোখে জানি না, তো আমি তো শিওর বলতে পারি না কিতে কি হয়ে গেল, যেহেতু আমরা ওখানে ছিলাম না, কিভাবে বলবো। এখন যাই প্রকৃত দোষী হয় তারই শাস্তি শাস্তি হোক, এটাই আমরা চাই। সর্বশেষ কি বলবেন দেশবাসীর উদ্দেশ্যে? কি বলবো, দেশবাসী সবার আগে যেন আমার বাতিজা জন্য দোয়া করে, আমি এটাই চাই যে সবাই আমার মালিহা আবদুল্লাহর জন্য দোয়া করুক, সবার কাছে দোয়া চাই, এটাই। আল্লাহ যেন কমেন্টস করছে যে আসলে যখন জানলেন তার একটু পাগলামি ভাব, অজ্ঞান হয়ে যায়, এমন করে সেমন করে অসুস্থ হয়ে যাচ্ছে দিন দিন। আপনার ছোট ভাইয়ের ওয়াইফের কথা বলছি আগে। জি তখন তাদের কাছ থেকে তারে আলাদা কেন রাখা? আলাদা রাখছি না, সে তো কখনো উচ্ছৃঙ্খল আচরণ করে নাই, যে কখনো যদি একটা উচ্ছৃঙ্খল আচরণ করেছে, কাউরে মারতে যায়, কোনো কিছু নষ্ট ভাঙতে যায়, এরকম কখনো করে নাই। হঠাৎ সে অজ্ঞান হয়ে যায়, অজ্ঞান হয়ে পড়ে যায়, তারপরে সে আবার সুস্থ হয়ে যায়, এই জ্ঞান ফিরে আসে। তো এটুকুই, এমন না যে কাউকে মারতে গেছে, কেউ আঘাত করছে গিয়া, বা ঘরের কোনো আসবাবপত্র নষ্ট করছে, আমরা এটিও দেখি নাই কোনোদিন। তো যদি না দেখি তাহলে আমরা কিভাবে ওরা আলাদা করার চিন্তা করি। তো ভাবছি যে ভালো না, না কখনো 10 বছরের আমাদের ফ্যামিলিতে আসার পর থেকে কখনো সে এমন কোনো আচরণ করে নাই যে আচরণে সে এটা নষ্ট করছে, এটা নষ্ট, এমন কিছু হয় নাই। তার নির্দিষ্ট কোনো চাহিদা ছিল না, সে সবার সাথে হাসি খুশি মিলজিল করে চলতো। আমাদের পাড়া মহল্লার গ্রামের যে কোনো লোকের কাছে জিজ্ঞাসা করলে আপনারা পাবেন যে সে ভালো ছিল, কারোর সাথে ঝগড়া বিবাদ, কারোর সাথে মন মালিন্য এরকম কোনোদিনই করে নাই। তবে আমরা চাই যদি সে দোষী হয় বা অন্য কেউ যদি এই কাজ করে থাকে, প্রশাসন যতটুকু তদন্ত সাপেক্ষে বিচার যা করে করবো, আমরা মেনে নেব। কিন্তু স্বীকারোক্তি দিয়েছেন যে আমি করি। এটা আমরা জানি না স্বীকারোক্তি দিছে কি না দিছে, আমরা আমরা শিওর বলতে পারবো না যে সে স্বীকারোক্তি দিছে নাকি চাপে বলছে নাকি পুলিশ বলাইছে, তা আমরা জানি না। আপনার কি মনে হয়? আমার মনে হয় যে আহ, কি বলবো, আমরা জানি না। এখন তদন্ত করুক, তদন্ত করলে যেমন আলামত কিছু নিছে, এটি যদি তারা পরীক্ষা নিয়ে ধরতে পারে ধরুক, তারপর যদি আলেয়া বইলা থাকে তাহলে সত্যি হইল। এখন আমরা কোনো সন্দেহ করছি না, সন্দেহ করছেন? না না কারণ আপনাদের উপর এই ধরনের কোনো সিমটম ছিল না আগে। না, আমাদের সাথে কখনো এরকম কোনো খারাপ ব্যবহার করে নাই বা এরকম কিছু করে নাই। ঈদে যে আসলো লাস্ট, তখন কেমন মনে হচ্ছে তার? ঈদে আসছিল, আসার পর ভালোই ছিল। ঈদ হয়েছে সোমবার দিন, ও আসছে শুক্রবারে। তো শুক্রবার শনিবার দুদিন ভালো ছিল, সোমবারের তার একটু প্রবলেমটা দেখা দিয়েছিল। প্রবলেম দেখা যাচ্ছে, সে শুয়ে রয়েছে, আমরা দেখেছি। তো পরে সুস্থ হয়ে গেছে। তারপরে ঈদের দিনও তার মনটা একটু ভার ছিল। তো আমরা আইডিয়া করছি যে মনে হয় তার এই রোগটা আবার দেখা দিব। তো ঈদের পরের দিন সে আবার টঙ্গীতে চলে যায়, ওখানে গেলে ডাক্তার দেখাতে পারবে, এই জন্য সে টঙ্গী চলে গেছে ঈদের দিন? ঈদের পরের দিন। পরের দিন? আচ্ছা। হ্যাঁ, বাচ্চাদের? আমাদের দেশে তো আর যথাযথ ডাক্তার পাওয়া যায় না, এই জন্য চলে গেছে যে ওখানে গেলে হয়তো যদি কোনো প্রবলেম হয় ডাক্তার দেখাইব, এইটুকুই আমাদের জানি। বাচ্চা দুইটাকে সাথে নিয়ে গেছে? বাচ্চা দুইটা নিয়ে গেছিল, আর বড় মেয়েটা রেখে গেছিল। বড় মেয়েটা পরে শুক্রবারে গেছে। ঈদের মধ্যে কি আপনার ভাই আসছিল? আমার ভাই ঈদে আসে নাই, ওর ব্যবসায় ওর গাড়ি আছে, গাড়ি ভাড়া টাড়া নিয়ে ইয়া ছিল, ঝামেলা ছিল, সে দেশে আসে নাই। তো বলছিল যে আমি কদিন পরে আসবো, কিন্তু পরে আসছে আমার বাতিজা অর্ধ এলাকা জুড়ে মনে হয় অন্তত 20-30 হাজার লোক আমার এই বাড়ি বইরা গেছে মানুষে এখানে। হ্যাঁ, অনেক লোকজন আসছে, পুরুষ মহিলা ছোট বাচ্চা অনেক মানুষ আসছে, সবার কান্নায় রোল পড়ে গেল। তারপরে আমরা আমরা তারপরে তাদের ঈদগায় নিয়ে গেলাম জানাজার জন্য, তারপর দাফন করলাম। তবে আপনাকে আমি নিয়ে যাব, তার রোজা নিয়ে যাব। আচ্ছা, রাখেন। খুব কষ্ট লাগছে আসলে এই সময়টা। কখনো ভাবেন নাই যে আসলে না, তারা কখনো মাত্র গেল ঈদে, কখনো ভাবি নাই যে এরকম কত কিছু খাওয়ালেন।
এরকম কিছু হবে কখনো ভাবি নাই। আর আসলো কি চাইছে যে আপনার কাছে আপনার বাতিজি? আমার বাতিজি সর্বশেষ আমার কাছে লিচু চাইছিল, যে বাবা তুমি আসলাম আমার লিচু নিয়ে এসো। আপনাকে বাবা বলছে? সবসময় আমাকে বাবা বলতো, বাবা ছাড়া আমাকে ডাক দিত না। উনি অসংখ্য ধন্যবাদ। দর্শক শ্রোতা, কথা বলছিলাম বাসেদ মিয়ার সাথে, যিনি বাতেন মিয়ার বড় ভাই, ইমিডিয়েট বড়। তো এই বাড়িটাই আসলে এই যে ঈদের মধ্যে এসেছিল বাচ্চা দুটি, এসে এখানে সুন্দর খেলাধুলা করেছে, কিন্তু পরবর্তী সময়ে কিছুদিন পরে তারা এই বাড়িতে নিয়তির কি নির্মম পরিহাস দর্শক। যাই হোক, আর কথা না বাড়িয়ে আমরা আসলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দর্শক শ্রোতা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর তাদের অবশ্যই জান্নাতি, তারা জান্নাতে আছেন নিষ্পাপ। বিদায় নিচ্ছি এই বাড়ি থেকে। মালিহার বাড়ি এটি, তার দাদার বাড়ি, বাবার বাড়ি। দর্শক শ্রোতা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।